প্রিয় দর্শক, ভাষার মাস ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি মেট্রো সেভেন টু দ্য পয়েন্ট। পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি সানজিদা তন্নি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো উঠে এসেছে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ট্রাম্পের বাংলাদেশ ভাবনা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক, ভিসি নর্থ সাউথ ইউনিভার্সিটি। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন কামাল জামান মোল্লা, শিল্পোদ্যোক্তা এবং বিএনপি নেতা। শুভেচ্ছা এবং স্বাগত। এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন গোলাম মোস্তফা, চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক দেশবন্ধু গ্রুপ। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? চেয়ারম্যান, আমি ব্যবস্থাপনা পরিচালক না, অনলি চেয়ারম্যান। চেয়ারম্যান দেশবন্ধু গ্রুপ গোলাম মোস্তফা, আপনি রয়েছেন, আপনি থাকবেন। আমরা আলোচনাটি শুরু করি। অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে ট্রাম্পের বাংলাদেশ ভাবনা, এই ভাবনাটিকে আপনি কিভাবে দেখছেন? তার যে মন্তব্য, সেই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? দেখুন, ট্রাম্পের এবারে নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ভাবনা অনেকের মধ্যে রয়েছে যে এমন এক সময় যখন বাইডেন গভর্নমেন্টেরও ট্রানজিশন হলো, ট্রাম্প আসলো এবং বাংলাদেশেরও সরকারের পরিবর্তন করলো, যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টে নেওয়া হয়েছে। আমরা অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে বসে সবসময় চিন্তা করি যে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে এবারে যে পরিবর্তনটা হয়েছে, যে ট্রাম্প পরিবর্তিত হয়ে যে সরকারটা এসছেন, ওনারা বোধহয় বাংলাদেশকে ঘিরে আবারও বোধহয় মোদিকে সেরকম একটা আশ্বাস দিবেন যে বাংলাদেশের ব্যাপারে মোদিকে একদম একটা ফ্রি ক্লিয়ার সিগন্যাল দেওয়া যে আপনারা বাংলাদেশ নিয়ে ভাববেন। কিন্তু মূলত বিষয়টা সেরকম না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি যে ধরনের যেভাবে কাজ করে, সেখানে ট্রাম্প একা চাইলেও কিন্তু অনেক কিছু সম্ভব না। অনেকভাবে আমরা অনেকে মনে করি যে ট্রাম্পের একক একটা কমেন্ট বাংলাদেশের পট পরিবর্তন ঘটিয়ে দেবে, সেটা না। মোদির আপনারা সবাই বোধহয় সেই সাক্ষাৎকারটাও দেখেছেন। মোদি এবং ট্রাম্পের সাক্ষাৎকারটা আমরা যেখানে দেখেছি, সেখানে কিন্তু তাদের যেই আমরা যেই ফেস টু ফেস যেই রিয়াকশানটা দেখেছি, সেই রিয়াকশানেই কিন্তু ট্রাম্প অনেকটা কিন্তু এই প্রশ্নের অ্যাভয়েড করেছেন এবং এটাতে কোনো সিগন্যালই নেই যে আসলে মোদিকে একদম ফুললি একটা ক্লিয়ার দেওয়া হয়েছে যে মোদি বাংলাদেশ নিয়ে ভাবনা মোদিরই একমাত্র শুধু এই অঞ্চলের জন্য মোদিকে দিয়ে দেওয়া হলো বা তা না। বরং এটাকে আমরা অনেকে মনে করি যে এটা এক ধরনের অ্যাভয়েডেন্স বাংলাদেশ নিয়ে। ট্রাম্প সে ধরনের কোনো ওইভাবে উক্তি করেননি এবং আমেরিকান ফরেন পলিসিতে এরকম তারা কি বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে ডিপলি জড়িত থাকলেও সেটাকে একদম প্রকাশ্যে বলার মতো কোনো অবস্থানও তাদের ছিল না। সুতরাং এটা নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের গুঞ্জন, অনেক কথাবার্তা চলছে। আমি যেটা মনে করি যে এটাতে আমাদের খুব উদ্বেলিত হওয়ারও কিছু নেই এবং আমাদের সংখ্যারও তেমন কিছু নাই। প্রফেসর ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টটা এখন চালাচ্ছেন, সেটা স্বল্পকালীন, আপনারা সবাই জানেন। এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্র এই স্বল্পকালীন বা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকে বাইডেন সরকার ছাড়াও তাদের পলিসিগতভাবেই কিন্তু তারা এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আপনি সেখানেই বসে এবার জানেন যে ইভেন যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস দুবাইতে ছিল, উনি কিন্তু এলন মাস্কের সাথেও কিন্তু ফোনে ওনার কথা হয়েছে এবং সেটা আপনারা সবাই শুনেছেন যে বরং এলন মাস্ক বাংলাদেশে স্টারলিংকসের সেই ইন্টারনেট সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকেও একটা সাড়া এসছে যে বাংলাদেশের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইলন মাস্কের এই আলোচনাটি আমি ফিরবো আপনার কাছে। জনাব গোলাম মোস্তফা, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের চলমান রাজনৈতিক বিষয় প্রধানমন্ত্রী মোদির হাতে আমি ছেড়ে দিব, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন। যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, কিন্তু তারপরও বৈশ্বিকভাবে আমরা যদি ভাবি, এই আলোচনাটি কিভাবে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের উপরে? ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। প্রথমত আমি যেটা মনে করি, বাংলাদেশের জনগণই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। আবারও আমি গোলাম মোস্তফা, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক না। আপনি মনে হয় এটা যদি বলেন যে ওটা চেঞ্জ করে দেওয়ার জন্য, জি, সেটি ঠিক করা হয়েছে, বাট এখন দেখলাম স্ক্রিনে এসেছিলাম। তো বাংলাদেশের জনগণই বাংলাদেশের ভাগ্যের নিয়ন্ত্রক, উপরে আল্লাহ। আল্লাহ আমাদেরকে যেদিকে নিয়ে যাবে, যে কাজটা সেটাই হবে। আমরা না মোদি, না ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক
কাউকে ভাগে নাই, আমরা ওই ভাগের কাজে নাই। আমার কাছে মনে হচ্ছে যে চোরের বেটির বিয়া পাতালের গরু দাম। আমেরিকা কাকে ভাগে দেয় আর বাংলাদেশ কাকে যায়? 18 কোটি দেশের লোক। উই আর অষ্টম বৃহৎ নেশন ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, এনি ক্ষেত্রে বাংলাদেশের জনগণই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক, উপরে আল্লাহ। অন্য কাউরও কোনো কিছু করার নাই এখানে। দ্বিতীয়ত, বাংলাদেশের জন্য যে জিনিসটা দরকার, ইলন মাস্ককে বলা, ডোনাল্ড ট্রাম্পকে বলা এবং মোদি সাহেবকে শিখে ইউনাইটেড নেশনকে সবাইকে বলা একটা জিনিস, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের ব্যবসাপাতি যে জিনিসটা আছে, যারা আমরা এক্সপোর্ট করি বা লোকাল ব্যবসা করি, তাদের সর্বপ্রথম কাজ যে জিনিসটা হচ্ছে আমাদের জিডিপিকে আগায় নিয়ে যাওয়া, জিডিপি গ্রোথ নিয়ে আসা, এক্সপোর্ট। সেদিন আপনার প্রোগ্রামে বলেছিলাম 372 বিলিয়ন 2023 সালে ছিল। আজকে আমি দেখলাম 405 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে ভিয়েতনাম গত বছরে, এবং 24 বিলিয়ন ডলার তাদের সারপ্লাস, কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস। দে আর দ্য হাইয়েস্ট এক্সপোর্টার টু ইউএসএ। 119 বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করে অনলি আমেরিকায়। আমাদের চিন্তা ভাবনা ভাই দিন রাত 24 ঘন্টা এটাই আসা উচিত। আমাদের অনেক পরিচিত মুখ পৃথিবীতে, ওয়ান অফ দ্য বেস্ট পরিচিত মুখ ইজ আজকের ডক্টর ইউনূস সাহেব, উনি প্রধান উপদেষ্টা। আমি মনে করি তার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত, দেশের কাজ ছাড়া বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। ইলন মাস্ককে বলুক টেসলার ফ্যাক্টরিটা আমার দেশে করার জন্য, আমার দেশে শুধু ব্যবসা করতে আসবে, টাকা নিয়ে যাবে, এই কাজ করলে আমরা রাজি নাই। তার কারণ so far I know this is a low altitude এতে টেকনোলজি। উনি কনস্টেলেশন অফ লো আলটিটিউড স্যাটেলাইট বসিয়েছে। ইট ইজ এক্সপেন্সিভ। বাংলাদেশের লোক সস্তা কোনটা আছে সেটা খুঁজবে, দামি জিনিস নিয়ে কোনো লাভ নাই। আমরা বাণিজ্য দিয়ে দেব। 1972 সালে দেশ স্বাধীনের পর আমার বাবা বলেছিল একটা কথা, যে বাবা এই এনজিও গুলি আসতেছে ভালো কথা, কিন্তু লক্ষ্য রাখো এরা যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি না হয়ে যায়। আমি আজকেও বলি আমাদের এখানে এসে ইনভেস্টমেন্ট করুক। আজকে আমেরিকা $1 ট্রিলিয়ন টোটাল ট্যাক্স বসাচ্ছে, এর মধ্যে ইন্ডিয়াও আছে। তো আমরা আমাদের যে জিএসপি সাসপেন্ড করেছে গার্মেন্টসের জন্য, এটা আমরা উইথড্র করার জন্য বলা উচিত। এবং আমি অনুরোধ করব এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে, বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টের উপর আমরা যে 16.5% ট্যাক্স দেই আমেরিকায়, সেটা উইথড্র করার ব্যবস্থা করায়। 1, 2, ইলন মাস্ক সহ অন্যদেরকে বলা বাংলাদেশে আছে ইনভেস্ট করা। যেমন আইফোনকে উনি বলতে পারে যে বাংলাদেশে এসে আইফোনের একটা ফ্যাক্টরি করা। আইফোন ফ্যাক্টরি যদি করে, আমরা হয়তো বা $10-20 বিলিয়ন এক্সপোর্ট করবো মিনিমাম বাংলাদেশ থেকে শুধু আইফোন। সেম থিং ইলেকট্রিক ভেহিকেল করুক, ইলেকট্রিক ভেহিকেল আমরা $10 বিলিয়ন এক্সপোর্ট করি। আমরা কাউকে বাজার হতে রাজি না আনটিল আনলেস মানুষ আমাদেরকে বাজারের এক্সেস দিয়ে দেয়। এই জিনিসটা আপনার কাছে বলতে চাচ্ছি। আপনি ব্যবসায়ী হিসেবে তো ব্যবসা বাণিজ্যের কথা বলবেনই, খুব স্বভাবতই ব্যবসায়ী হিসেবে ব্যবসা বাণিজ্যের আলোচনা করবেন, কিন্তু এই আলোচনাটা কিন্তু আসছে যে আমেরিকা ডিপ স্টেট কিনা, ভারত আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে চায় সাবকন্টিনেন্টে, সেই আলোচনাগুলো কিন্তু আছে রাজনীতিতে। আমি ভাই রাজনীতি যেহেতু করি না, রাজনীতি বুঝিও না, আমরা ব্যবসা করার জন্য যতটুকু রাজনীতি বুঝি সেটা একটা জিনিস মনে করি, বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত সরকার দরকার যারা রিপ্রেজেন্ট করবে জনগণকে। এই ফ্রি ফেয়ার ইলেকশন আমরা একটা চাই, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পৃথিবীর বাইরে আমাদের একটা আস্থা আসবে। আমি মনে করি এটাই। এর বাইরে আমাদের যে কথা বললাম না, আমরা 18 কোটি লোক কার ভাগে দেয়? আমাদের ইন্ডিয়ার ভাগে দেয় অনেকে। এটা নিয়ে ভাষা তত্ত্ববিদ, এখন ভাষা তত্ত্ববিদের জন্য সেই ভাষা ডক্টর শহীদুল্লাহকে কি নিয়ে আসবো, ইংরেজি মানেটা কি, অমুক তমুককে ভাই বডি ল্যাঙ্গুয়েজ। আমি একটা ছবি দেখেছি, ছবিটার নাম এখনো আছে, নেটফ্লিক্সে পাবেন, দ্য $1 বিলিয়ন কোড। সো ওখানে কিন্তু ওখানে দেখা গেছে যে কেসের জন্য কিভাবে কথা বলতে হয়, ড্রেস পরতে হয়, তারপরে কোন ধরনের টাই হবে, কিভাবে বসবে এতে কোর্টে। আমরা এইটা জানি, আমরা ব্যবসাপাতি করে খাই। আর আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত আমাদের
শ্রমিক কর্মচারীদের সঙ্গে, সেটা আমাদেরকে যদি কেউ ট্রেনিং দেয় সেটা আছে। বাট বাংলাদেশ না ইন্ডিয়া, না পাকিস্তান, না আমেরিকা, না অস্ট্রেলিয়া, কাউরের সঙ্গে নেই। আমরা বাংলাদেশি, আমরা এটার পক্ষে আছে। কাউরে ভাগে দিবে কে? আপনার একদম পরিষ্কার আপনার বক্তব্য। ফিরবো আপনার কাছে। জনাব কামাল জামান মোল্লা, আপনার কাছে জানতে চাই, এই যে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিল, প্রথমেই জানতে চাই যে আমরা বেশ অনেক দিন থেকেই শুনছি যে বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি ভালো না। আপনি কি মনে করেন যে নির্বাচন হলে ব্যবসার পরিস্থিতি উন্নত হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি টু দ্য পয়েন্টের দর্শকদের এবং আমার কলিগ প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী সাহেবকে এবং আমার সুপরিচিত মোস্তফা গোলাম ভাইকে। আসলে আপনি ঠিক বলেছেন, বাংলাদেশ একটি ক্লান্তি লগ্ন থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। বাট আমাদের বর্তমান ব্যবসা বাণিজ্যের যেই অবস্থা, আমরা যেই ডলার শূন্যতায় ভুগতেছিলাম বিগত লাস্ট গভর্নমেন্টের আমলেই, শেখ হাসিনা পালানোর আগেও যেভাবে বাংলাদেশ থেকে টাকা লুটপাট হয়েছে, প্রত্যেকটি ব্যাংক খালি হয়েছিল, এলসি আমরা খুলতে পারিনি, কোনো ব্যবসায়ী ইচ্ছা করলে এলসি খুলতে পারেনি, শুধু একমাত্র ফুডের উপর কিছু এলসি অ্যালাউ ছিল। তারপরে দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের বর্তমানে ব্যবসার পরিস্থিতি এখনও অত্যাধিক খারাপ অবস্থা, বিকজ অফ ডলার শর্ট, মানি শর্ট, ব্যাংকে টাকা নেই। এইটার থেকে যদি আমাদের উদ্ধার হতে হয়, আমাদের ফার্স্ট অফ অল বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের দিকে যেতে হবে। যদি নির্বাচন দেশে না হয় তাহলে এই জাতি কোনো দিক নির্দেশনা পাবে না, আমাদের কালকে কি হবে, আদৌ কিছু হবে কিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপি নির্বাচনের কথা বলছে। আপনি কি বিএনপির নেতা, সেই জন্য নির্বাচনের কথা বলছেন? বর্তমানে আমি বলছি একজন বিজনেসম্যান হিসেবে, ব্যবসায়ী হিসেবে বলছি, ব্যবসায়ীদের এই মুহূর্তে যদি একটা দিক নির্দেশনা না থাকে, কালকে দেশ কোন দিকে যাচ্ছে, আদৌ দেশে ইলেকশন হবে, আদৌ গণতন্ত্র ফিরে আসবে, একটি দেশ যদি ভালো হতে হয় আপনাকে বৈদেশিক সাপোর্ট লাগবে। বিদেশির যদি ইনভেস্টার না আসে দেশ ভালোর দিকে যাবে না। আমাদের বিদেশিরা কার কাছে আসবে? আজকে কমিটেড কোনো গভর্নমেন্ট নাই। এখন যে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা কি কোনো দায়বদ্ধতা আছে তাদের? কারো কোনো জবাবদিহিতা আছে তাদের কাছে? আমি মনে করি বিজনেস ভালো হতে হলে আপনাকে অবশ্যই একটি নির্বাচিত সরকার হতে হবে। সেটা যত তাড়াতাড়ি সম্ভব যদি হয় দেশ ভালোর দিকে যাবে। আরেকটি বলি, দেখেন আমাদের গার্মেন্টস সেক্টর বাংলাদেশে একটা সবচেয়ে বড় সেক্টর, যেটার উপরে আমাদের ওয়ার্কার, লেবার, রুটি রুজি, সেটাকে টিকাইতে হলে আমাদের এখন আরও বৈদেশিক মুদ্রা আনতে হবে। আজও আমাদের গার্মেন্টস উদ্যোক্তারা এলসি খুলতে পারতেছে না, অনলি ফর ডলার শর্টেজের কারণে। আজকে দেখেন আমাদের দেশে যেই অস্থিরতা সৃষ্টি হয়েছিল, এই শ্রমিক আন্দোলন হয়েছিল এই 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে, এটা কিন্তু এখনও আছে। আমাদের পিছনে কিন্তু চক্রান্ত চলতেছে, দেশি বিদেশি চক্রান্ত আছে। এই চক্রান্তগুলো যদি আমরা সুষ্ঠুভাবে বন্ধ করতে পারি, দেশ আস্তে আস্তে আগাবে। আজকে দেখেন আমেরিকার কথা আসতেছে, আমেরিকা কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইনভেস্টর এবং একজন আমদানিকারক। আমাদের আমদানি 20% কিন্তু আমেরিকায় যাচ্ছে। অনেকে বলতেছে আমেরিকায় আমাদের ট্যাক্স বাড়াবে, ভ্যাট বাড়াবে। আমি মনে করি আমেরিকা বাড়ালে আমেরিকারই ক্ষতি হবে, কারণ বাংলাদেশের চেয়ে স্বল্প মূল্যে কোনো দেশ গার্মেন্টস প্রোডাক্ট দিতে পারবে না। সেই ক্ষেত্রে আমি আজকে চায়নার সাথে আমেরিকার সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে, তাহলে বাংলাদেশ সেকেন্ড পজিশন আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। তো আমি আমেরিকা বাংলাদেশে আসতেই হবে। ইন্ডিয়ার সাথে সম্পর্ক, ইন্ডিয়া বিজনেস আরও খারাপ হয়েছে আমেরিকার। তো আমি মনে করি বাংলাদেশের বিজনেসকে যদি আরও ভালো করতে হয়, আগের ধারায় ফিরিয়ে নিতে হয়, আমাদেরকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সুন্দর মার্কেটিং করতে হবে, আমাদেরকে তুলে ধরতে হবে দেশ আমরা এখন সুন্দরভাবে আগাচ্ছে। দেশ আমাদের দেশে আপনি আরএমজি সেক্টরের কথা পার্টিকুলারলি বলছিলেন, এই বিষয়টা নিয়েও কথা বলবো, রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবো। স্যার আপনার কাছে জানতে চাই দুটি বিষয়। একটি বিষয় বলছিল যে যদি নির্বাচিত সরকার না থাকে সেখানে জবাবদিহিতার জায়গা থাকে না। আপনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, সুতরাং সরকারের কি দেখছেন, এটি একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন করতে চাই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন সারা পৃথিবী আমাদের সমর্থন করায় বিরোধীরা সুবিধা করতে পারছে না।
এই বিষয়টিও যদি একটু যোগ করেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই আপনি জানেন যে আমরা সুদীর্ঘ 15 বছরের যে পঞ্জীবিত ক্ষোভের ফলে, যে জুলাই আপরাইজিংয়ের ফলে যে বাংলাদেশে চেঞ্জ ওভারটা এসছে, আমরা খুব সহজে কিন্তু সেটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা তখন কি ছিল এবং একটা নামতে নামতে আমরা কোথায় পৌঁছেছিলাম, এদেশ থেকে কত টাকা, কত লক্ষ কোটি টাকা প্রতি বছর, যেখানে 17 লক্ষ করে আপনার প্রায় 15-16 বছর যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে, সেটার জন্য আমাদের এই দেশের অর্থনৈতিক চাবিকাঠি, যেটা ব্যাংকিং ব্যবস্থা বলেন, ফরেন কারেন্সির কথা যেটা বললেন, এগুলোর মধ্যে যে সংকটটা হয়েছে, আমি তো মনে করি যে প্রথমত প্রফেসর মোহাম্মদ ইউনূস, যেটা আপনি পরবর্তী প্রশ্নে করেছেন, ওনার মতো একজন মানুষ যখন এই দায়িত্বটা নিয়েছেন রাষ্ট্র পরিচালনার, এক ধরনের সংকট আমাদের এই ডিসেম্বরের মধ্যে এত তীব্র আসার কথা ছিল, যেটা থেকে আমরা কিছুটা উত্তরণ পেয়েছি শুধুমাত্র ওনার কিছু মানে স্টেপের কারণে। আপনি জানেন যে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আমাদের যেই একদম ধসে যাওয়া ব্যাংকগুলোকে একভাবে টিকিয়ে রাখা, তারপরে উনি যখনই সরকারটা গ্রহণ করলেন, আপনি জানেন যে দায়িত্ব গ্রহণ করলেন, তখনই আমাদের যেই এনআরবি যারা সারা পৃথিবীতে কাজ করছেন, তারা যে ধরনের রেমিটেন্স পাঠানোটা শুরু করেছিল, সেটা একটা গুড সাইন। আমাদের রেমিটেন্সের অবস্থা এত খারাপ ছিল যে এখন একটু একটু করে রেমিটেন্সটা বাড়ছে। আমরা এটাও জানি যে আমাদের এখনও কিন্তু ইম্পোর্ট করার জন্য যেই মানে ফরেন কারেন্সি দরকার, সেই ফরেন কারেন্সিগুলো কিন্তু আমরা সবসময় কিন্তু এখনও ব্যবহার করতে পারছি না। ফলে বাংলাদেশে এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল যেই মেশিনারিজ, টুলস, এগুলোর জন্য যেই ইম্পোর্ট দরকার হয়, সেটা আমরা সেভাবে করতে পারিনি। উল্টো দিকটা হচ্ছে যে এই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ বা এই একটা রাজনৈতিক অবস্থা খারাপ ছিল বলে বাংলাদেশে কিন্তু বিনিয়োগের ব্যাপারে, ফরেন কারেন্সি যে বিনিয়োগের ব্যাপারটা, সেটা কিন্তু অনেক পরিমাণে কমেছে। অর্থাৎ বাংলাদেশে যে নতুন ফরেন বিনিয়োগটা, ফরেন ইনভেস্টমেন্টটা আসবে, এই এফডিআই জায়গাটা কিন্তু শেখ হাসিনা সরকার যখন আগেই ছিল, তখনই কিন্তু এটা অত্যন্ত ডিক্লাইন করছিল। এই ডিক্লাইনের কারণে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও কিন্তু একটা হার্ড হিট এসছে। এখন আসেন আমাদের এক্সপোর্ট বাস্কেটের কথা, যেটা বললো যে এক্সপোর্ট বাস্কেটে আমাদের প্রোডাক্ট খুবই কম, আগেও কম ছিল। আমরা শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস, যেটার একটা বৃহৎ অংশই কিন্তু আমরা সবসময় করে আসছি, আমরা যেটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা এক্সপোর্ট রয়েছে আমাদের রেডিমেড গার্মেন্টস। এই প্রসঙ্গগুলো যদি আমি পাশে রাখি, তাহলে আমি অন্য একটা প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো জবাবদিহিতা নেই? আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতার মূল জায়গাটা হচ্ছে জনগণের কাছে। জনগণই কিন্তু বিচার করবে একসময় তাদের ব্যাপার। তবে এইটুকু আমি মনে করি যে আমরা সবাই, দেশের সব জনগণই কিন্তু চায় নির্বাচনের মাধ্যমে দেশের সরকার দেশের জনগণের হাতে চলে যাবে। স্যার, বিরোধী শক্তিরা গ্রামীণ ব্যাংকের ব্যাপারে অনেক কিছু বলছে, তাদের মালিকানার ব্যাপারে অনেক কিছু বলছে, সেটিকে কিভাবে আপনি মূল্যায়ন করেন? মালিকানার প্রশ্নটা কোনটা এসছে আমি জানি না। যেটা এখনো আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের 70% মালিক হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমপ্লয়িরা, যারা নারী এবং প্রান্তিক পর্যায়ের একদমই বটম পিরামিডের মানুষ, আর 30% ছিল সরকারের। কিন্তু গ্রামীণ ব্যাংক যখন মানে একদম শুরু থেকে সেটা কি পরিবর্তন করে বর্তমানে 5% ওনারা প্রপোজ করেছেন, যেটার জন্য আমি নিজেও কিন্তু গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমি নিজে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে মিটিং করেছি, এবং আমি সেখানে যেই আলোচনাটা হয়েছে তাতে কিন্তু ওনারা 5% তো আসলে এটা হয়তো আপনি বলতে পারেন একটা ডিম্যান্ড, থিওরিটিক্যাল ডিম্যান্ড, প্র্যাকটিক্যালি সেটা হয়তো হবে না। সেটা হয়তো দেশের জন্যও কিন্তু একটা ভালো পোর্শন থাকবে। এইটা যেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকটা, যেহেতু আপনি জানেন গ্রামীণ ব্যাংক কিন্তু কনভেনশনাল ব্যাংকের মতো না, এটা একটা ডিফারেন্ট ব্যাংক। এটার জন্য কিন্তু আলাদা একটা অ্যাক্ট আছে, এবং এই অ্যাক্টে বলাই আছে যে এটার মূল মালিক হচ্ছে এর সদস্যরা। আমাদের 10.66 মিলিয়ন বড়োয়ার আছে এবং ওরাই হচ্ছে সদস্য। এই যে 1,06,66,000 সদস্য আছে, তারাই কিন্তু এটার 100 টাকা করে মালিক, শেয়ার হোল্ডিং 100 টাকা। এটা কিন্তু অন্য ব্যাংকের মতো না। সুতরাং আপনি যদি কালকেও বলে দেন যে গ্রামীণ ব্যাংক 100 পরিমাণ শেয়ার পাবে বা 90 পরিমাণ পাবে বা 95 পরিমাণ পাবে, আসলে সেই শেয়ার হোল্ডিংটা কিন্তু ওভাবে বাড়বে না। কারণ গ্রামীণ ব্যাংকের একজন সদস্য বাড়লে তার নামে 100 টাকার একটা শেয়ার বাড়ে। সেই কারণে ব্যাংকটা প্রপোজ করেছে যে আমরা ধরেন আমরা 95 ভাগ চাই, কিন্তু সেটাও গরিব মানুষের জন্য চাওয়া হয়েছে।
আর উল্টো দিকে আমি নিজে চেয়ারম্যান হিসেবে আমি অনেক সময় বলি আমার দেশও গরিব, যদি দেশ 10%ও রাখে সেটাও কিন্তু দেশের মানুষের জন্য উপকার। আপনি বলছেন এটি একটি ল দিয়ে রেগুলেট হয় এবং সেই অনুযায়ী আসবে। আমি ফিরবো আপনার কাছে। জনাব গোলাম মোস্তফা, আপনার কাছে জানতে চাই, এই যে বিনিয়োগ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি একজন বিজনেস লিডার, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে না কেন বা কম কেন? আপনি কি মনে করেন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? বাংলাদেশে আমার কথা না, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বাংলাদেশ সহ পৃথিবীর ওনারা প্রায় 200টা দেশের উপর সার্ভে করে যে বাংলাদেশ সহ অন্যান্য দেশে ব্যবসা করার ক্ষেত্রে এনভায়রনমেন্টটা কতটুকু পক্ষে, বাংলাদেশ সম্ভবত 178 বা এই রকম জায়গায় আছে। এর মেইন কারণ আমরা যেটা মনে করি, বাংলাদেশের দুইটা ক্ষেত্রে সব থেকে বড় জরুরি, বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সি রুলস অ্যান্ড রেগুলেশন রিফর্ম করা, দ্বিতীয়ত কাস্টমস বা এনবিআর ট্যাক্স জাতীয় যে জিনিসগুলি আছে সেগুলো সহজীকরণ করা। 1969 সালের বা 67 সালের যে আইন আছে সেই আইন দিয়ে, আর 1947 সালে মনে হয় ফরেন কারেন্সি অ্যাক্ট আছে, সেটা দিয়েই বাংলাদেশ চলছে ফরেন কারেন্সি। এই দুটো মেইন কারণ। তারপরে ইনফ্রাস্ট্রাকচার আছে। সর্বপ্রথম যে জিনিসটা দরকার, বাংলাদেশের এত সুন্দর সুন্দর আইন আছে, তারপরেও বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসে না। প্রথমত বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশে কিন্তু কিছুদিন ভালো ব্র্যান্ড হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আগের থেকে অনেক ভালো পজিশন এসেছে। ইভেন আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড ম্যানেজার কুড বি ফর বাংলাদেশ, উনি যদি বিদেশে কিছু যে এই কাজ করতো। আজকে যেহেতু গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহোদয় আমাদের এখানে আছেন, উনি শিক্ষিত মাননীয় ব্যক্তি, কথা প্রসঙ্গে যেহেতু আসলো কিভাবে আগানো যায়, গ্রামীণ ব্যাংকের ওনার যদি 70% মালিক হয়, এটা অনেক ধোঁয়াশাও কিন্তু বাংলাদেশে আছে গ্রামীণ গ্রুপ নিয়ে। বলা যেতে পারে হোল্ডিং কোম্পানিটাকে গ্রামীণ গ্রুপের, আমরা জানি না যদি গ্রামীণ ফাউন্ডেশন হয়, আমার জানা মতে গ্রামীণ ফাউন্ডেশন ইজ এটা ইনকর্পোরেটেড ইন ওয়াশিংটন ডিসি। ওনারা প্রায় $4 বিলিয়ন ওখানে লোন নিয়েছেন, অ্যান্ড ইফ আই এম নট রং মেনি $বিলিয়ন তারা আমেরিকায় শুধু করেছে। গ্রামীণ টেলিকম বা গ্রামীণ ফাউন্ডেশন ওর গ্রামীণ কোনটা ওনাদের গ্রুপ তা জানি না। আর যদি এটা কোম্পানি হয় তাহলে 70% যদি মহিলারা, গ্রামের মহিলারা, দুস্থ মহিলারা যদি মালিক হয়, তাহলে গত 40 বছরে কি ওনারা ডিভিডেন্ড দিয়েছেন কিনা জানি না। তো মালিক হলে তো আইদার প্রফিট হবে, পেইড আপ ক্যাপিটাল বের হয়ে যাবে, আর নতুবা ডিভিডেন্ড হবে। আমি যেটা মনে করি গ্রামীণ গ্রুপকে, গ্রামীণ ব্যাংক সহ সবগুলোকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যদি লিস্টিং করা হয়, চায়না এবং রাশিয়া যেভাবে করেছে, আমার কাছে মনে হয় যে $10-20 বিলিয়ন গ্রামীণ ফোন সহ সবকিছু মিলে গ্রামীণ ব্যাংকের যে হোল্ডিং গ্রুপ আছে সেটা যদি করা হয়, ব্র্যাকের মতো কোম্পানিকে যদি, ব্র্যাক ইজ এ প্রফিটেবল, সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে, অনেক বড় বড় গ্রুপকে ইনক্লুডিং আমরাও চেষ্টা করছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে হোল্ডিং কোম্পানিকে লিস্টিং করার জন্য। কথা প্রসঙ্গে কথা আসলো, যেহেতু আপনি সমস্যার এবং সমাধানের কথা বলতেছেন, বাংলাদেশের অ্যাটলিস্ট 50টা গ্রুপকে ইনক্লুডিং, আমি গার্মেন্ট সেক্টরের কথা যদি বলি, হামিম গ্রুপ আছে, কয়েকটা গ্রুপ বসে গেছে না, ফকির গ্রুপ, বেশ কিছু গ্রুপ আছে। তারপরে আমাদের এতে ফার্টিলাইজার বিসিআইসির যে গ্রুপগুলি আছে, তারপর এক একটা করে ইউরিয়া ফ্যাক্টরির দাম হচ্ছে মিনিমাম $2 বিলিয়ন to $5 বিলিয়ন। তারপরে আপনি যদি মনে করেন ওটারে কি বলে যে টেলিকম কোম্পানিগুলি, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে না, সারা পৃথিবীতে আমাদের যে ভালো এক্সচেঞ্জগুলি আছে, সেটা সিঙ্গাপুর হতে পারে, হংকং হতে পারে, ইভেন সৌদি স্টক এক্সচেঞ্জ এখন ভেরি গুড, তারা মাল্টিপল বেশি দিচ্ছে, নিউ ইয়র্ক, লন্ডন। তাতে দুটো জিনিস হবে, একটা দেশের নাম বেরোবে। গোলাম মোস্তফা, আপনার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইনে, আপনারা চ্যানেল আইয়ের ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই আয়োজনটি উপভোগ করতে পারেন। জি, আপনি বলছিলেন। যে আমি যে কথাটা বলছিলাম, যে এই বড় বড় গ্রুপগুলি, একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আপনি চায়নার কথাই মনে করেন, চায়নায় একটা রেলওয়ে ট্র্যাক আছে,
সেটা হচ্ছে সাংহাই থেকে বেইজিং, এটা রেলওয়ে এবং গভর্নমেন্ট। আমাদের এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায় কি? এটাই উত্তরণের কথা বলছি। তো এই কোম্পানিগুলিকে যদি আমরা লিস্টিং করি সারা পৃথিবীতে, তাহলে কথার কথা যে আমাদের অ্যাসেটটার দাম যদি একটা 6টা আমাদের ইউরিয়া ফ্যাক্টরি আছে, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউরিয়া ফ্যাক্টরি আছে ক্যাপকোর ভ্যালু যদি $3 বিলিয়ন হয়, ওর জন্য যদি আমরা 20% 25% যাই, এটা দেখবেন 10 বছরে যে প্রফিটটা করব একবারে কিন্তু সেটা আমরা তুলে নিয়ে আসতে পারবো। ওখান থেকে হয়তো বা $5 বিলিয়ন নিয়ে আসতে হবে। আমি আমরা সেদিনই প্রোগ্রামে বললাম যে বাংলাদেশে ফেসবুকের 65 মিলিয়ন ওটার কি বলে ইউজার, তারপরে 30 মিলিয়ন আর 33 মিলিয়ন হচ্ছে ইউটিউব, 29 মিলিয়ন হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়ার। এইগুলোকে যদি বলা হয় যে ভাই আমাদের জন্য তুমি অ্যাডে এতগুলো টাকা পাচ্ছ, এই টাকাগুলি আমি যদি আজকে বলি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো বাংলাদেশে, কালকে সকালবেলা কিন্তু $100 বিলিয়ন থাকবে না। দিস কোম্পানি ইজ গোয়িং টু বি, মেটা ইজ গোয়িং টু বি $1 ট্রিলিয়ন কোম্পানি। এগুলো করতে হলে যাদের এগুলি অভিজ্ঞতা আছে, আমি যদি এখন কথার কথা বলি বিগ 4 এর মাধ্যমে আমাদের কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের কোম্পানি, গার্মেন্টসের কিছু সেক্টর আছে, আমাদের কংগ্লোমারেট কিছু আছে, 50টা কংগ্লোমারেট না হলেও 20টা কংগ্লোমারেটকে বিদেশে কিন্তু করা যেতে পারে, লিস্টিং করা যেতে পারে। লিস্টিং করলে US ডলারে আমরা টাকা পাবো, সেই টাকাগুলি বাংলাদেশে আসবে। শুনেন, শ্রীলঙ্কা যখন আমাদের ডলারের সঙ্গে টাকার এতে কারেন্ট অ্যাকাউন্ট করেছিল, ফ্লোটিং করেছিল, 29% টাকা একদিনে ডাউন হয়ে গেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ যখন করেছে খুব সম্ভবত 2004 সালে। কিন্তু আপনি বলছিলেন যে আমাদের অনেক ভালো ভালো আইন রয়েছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। এই টাকাগুলো তো বিদেশের টাকা বিদেশে থেকে যাবে আর বাংলাদেশের টাকা হুন্ডি হয়ে চলে আসবে। সেই পরিস্থিতিতে আমরা কি করব? এই প্রসঙ্গটা নিয়ে আমি ফিরবো আপনার কাছে, একটু সময় নিচ্ছি। তবে আমাকে একটা এই সময় দিয়েন এই বিষয়টা নিয়ে। জি নিশ্চয়ই, জনাব কামাল জামাল মোল্লা আপনার কাছে ফিরবো। তার আগে স্যার আপনার কাছে একটু জানতে চাই, গ্রামীণ ব্যাংক নিয়ে কিছু কথা বলছিল। আপনি এখানে আমাদের অনেকের একটা বদ্ধ ধারণা আছে যে গ্রামীণ শব্দটা শুনলেই সবাই আমরা সবকিছুর সাথে গ্রামীণ ব্যাংকে রিলেট করি। মনে রাখবেন যে গ্রামীণ ব্যাংক একদমই একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। আপনি জানেন যে বিগত সরকারও কিন্তু গ্রামীণ ব্যাংকের ভিতরে প্রায় 2 থেকে 2.5 বছর তাদের নিজেদের লোক বসিয়ে রেখে সর্বশেষ চেষ্টা করেছিল যে গ্রামীণ ব্যাংকের অন্যান্য বা গ্রামীণ নামে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে গ্রামীণ প্রফেসর ইউনুসের কোনো ওই ধরনের সম্পৃক্ততা ব্যাংকের সাথে আছে কিনা, অর্থনৈতিক, হ্যাঁ, যে গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে অন্যগুলো প্রতিষ্ঠান হয়েছে কিনা। তারা নিজেরাই কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো লিঙ্ক পায়নি, কারণ আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানই একদম ইন্ডিপেন্ডেন্ট এবং সেপারেট ফান্ডিং নিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল। সে কারণে যেমন মুস্তফা ভাই একটা কথা বলছিল যে গ্রামীণ আমেরিকা, যখন গ্রামীণ আমেরিকার শব্দটা উচ্চারিত হয় আমরা অনেকে মনে করি সেটা বোধহয় গ্রামীণ ব্যাংকের সাথে বাংলাদেশের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের সাথে গ্রামীণ আমেরিকার কোনো সম্পর্ক নাই, কিন্তু গ্রামীণ ব্যাংকের মডেল দিয়ে পৃথিবীর 110টা দেশেই কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রো ক্রেডিটের প্রোগ্রাম চলে, যারা প্রত্যেকেই একদম স্বাতন্ত্রিক। এবং আপনি জানেন যে ওনার নোবেল পাওয়ার পরে এই ধারণাটা পৃথিবীর সব জায়গায় স্প্রেড করার জন্য বিভিন্ন দেশে হয়েছে। সুতরাং যারা অনেক সময় ভাবে যে গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে বোধহয় গ্রামীণ টেলিকম হয়েছে, সেটা না। গ্রামীণ টেলিকম গ্রামীণ, এবং যেটা মানে যে কারণে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এর আগেই আপনারা জানেন যে ওনাকে অনেক কিছুতে অনিয়মের জায়গায় ফেলতে চেয়েছিল, কিন্তু কোনো ধরনের আইন বা কোনো কেস ওনার উপরে ওইভাবে দাঁড়া করাতে পারেনি যেটার কোনো যোগসূত্র কোনোভাবে পেয়েছে কেউ। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো একদমই ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তারা গ্রো করেছে, তাদের ফান্ডিং সোর্স অন্যভাবে ছিল এবং প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের আদলে তারা বড় হয়েছে। গ্রামীণ ব্যাংকের বড়োয়াররা ডিভিডেন্ড পায় কিনা যে প্রশ্নটা উনি করেছেন, গ্রামীণ ব্যাংকের বড়োয়াররা যদি ডিভিডেন্ড বা এটা না পেত, আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের বড়োয়ারদের নিজেদের টাকা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সব ডিপোজিট আছে প্রায় 12,000 কোটি টাকা। একটা দেশের একটা ব্যাংক, যেই ব্যাংকের বা আপনি জানেন যে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ 5,000 10,000 টাকা নিয়ে এই 10 পয়েন্ট ইন 1,06,66,000 লোক তারা পর্যায়ক্রমিকভাবে লোন নিয়েছেন এবং ক্ষুদ্র ঋণ শোধ করে তারা আবার তাদের বেনিফিটগুলো সেভ করেছেন। সেই সেভিংসটাই প্রায় 10,500 বা এরকম 11,000 কোটি টাকার মতো জমা আছে বাংলাদেশে। শ্রম আইনে মামলা হয়েছে, কোনো ধরনের অসন্তোষ আছে? এখন পর্যন্ত কেউই
কেউই কিন্তু ওটো পায়নি। অসন্তোষ আপনার থাকতে পারে, যেমন ধরেন আপনার কোনো একজন বড়োয়ারের মানে একটা অসন্তোষ থাকতে পারে, কোনো একটা গোষ্ঠী বড়োয়ারের থাকতে পারে, কিংবা যেমন ধরেন এখনও একটা গ্রুপ গ্রামীণের ব্যাংকের বিরুদ্ধে তারা মানে ইয়ে করছে, তাদের চাকরি ওই যে কি বলে ডে বেসিসে যারা আছেন তারা কিন্তু এই যে আপনি এখনও এই 2-1 দিনের মধ্যেই তারা কিন্তু প্রসেশন করেছে যে তাদেরকে পার্মানেন্ট করা যায় কিনা। তারা কিন্তু ডে কন্ট্রাক্টে আছে, অর্থাৎ ডে কন্ট্রাক্টে আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের 2555 বা 58টা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু যারা রেগুলার এমপ্লয়ি তারা কিন্তু রেগুলারভাবেই কাজ করেন, কিন্তু উইকেন্ডে অথবা এই যে এই ব্যাংকটার নিরাপত্তা এবং অন্যান্য কারণে আপনার কিছু ডে বেসিসে কাজ করেন। এর মধ্যে পুরুষও আছে মহিলাও আছে, এরকম প্রায় 2000 লোক আছেন। এবারে সুদীর্ঘদিন যাবতই তারা বলছেন যে তারা যেন ব্যাংকের একজন পার্মানেন্ট কর্মচারী বা কিছু হতে পারে। সেই দাবিটা হয়তো আপনি সময়ের ইয়েতে আবর্তে এক সময় দেখবেন যে আসলে কতটা যৌক্তিক। কিন্তু এরা আসলে এক হচ্ছে তারা অনেকে বয়সে অনেক বড়, কিন্তু তারা গ্রামীণ ব্যাংকে পাহারা দেয়, অথবা সেই গ্রামীণ ব্যাংকের ক্লিনিং এর কাজ করে। তাদের দাবি দেওয়ার জায়গা আপনি বলছেন, আমি ফিরবো আপনার কাছে। কামাল জামাল মোল্লা, আপনার কাছে জানতে চাই, আমরা প্রথমে শুরু করেছিলাম ট্রাম্পের আলোচনা নিয়ে। ট্রাম্প এবং মোদির সম্পর্ক আমরা জানি যে তাদের দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক, এবং ভৌগোলিকভাবে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এবং ভারতের সঙ্গে হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই ট্রাম্প এবং মোদির সম্পর্কে বাংলাদেশের জনগণের উপর, ব্যবসা বাণিজ্যের উপর কোনো প্রভাব আছে কিনা? ফার্স্ট অফ অল, এবার আমেরিকায় ট্রাম্প এবং মোদি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যে মিটিংটা হয়েছে তাতে সেখানে বাংলাদেশে কোনো ইস্যু ছিল না। অ্যাকচুয়ালি তাদের যেই মিটিং ছিল ইন্ডিয়ান প্রবলেম নিয়ে, ট্রাম্পের সাথে যে ভিজিটটা ছিল ইন্ডিয়ান দুটো প্রবলেম নিয়ে, তাদের ম্যান পাওয়ারকে রিটার্ন করতেছে, তাদের দেশে যে বাণিজ্যিক নীতি উপরে মোদি সাহেব আন্ডার প্রেসারে মিটিংটা করতে গিয়েছিলেন। যেভাবে তারা একটা প্রেস রিলিজ করতেছিলেন আপনি দেখেন, এইভাবে কিন্তু প্রেস রিলিজ হয় না। সাংবাদিকরা যেভাবে ছিলেন ফ্লোরে বসে, দিস নট প্রপার একটা প্রেস ব্রিফিং। ইন্ডিয়ান সাংবাদিক পারপাসলি বাংলাদেশকে সামনে টেনে এনেছে যে ট্রাম্পকে দিয়ে, ট্রাম্প অনেক সময় কথা বলে ফেলে, একটা ইস্যু যে বলে ফেলে বাংলাদেশের অ্যাগেনস্টে দে ক্যান মার্কেটিং করতে পারে ইন্ডিয়া। এটা ছিল তাদের অ্যাকচুয়ালি একটা ট্রাম্প। ইন্ডিয়ার সাংবাদিক একটা ট্রাম্প ছিল ট্রাম্পের উপরে। ট্রাম্প এত বুদ্ধি পরিচয় দিয়েছে, দেখে সে তো রাগান্ন ছিল প্রশ্নের উত্তরে। সে কিন্তু বলেছে ফার্স্ট অফ অল আমেরিকান ডিপার্টমেন্ট কোনো ইনভলভ নাই অ্যাগেন্স্ট বাংলাদেশ। সেকেন্ড থিং, ট্রাম্প বলেছে যে এই উত্তরটা আমি মনে করি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার সে নিজেই দিবে, যেহেতু এটা ইন্ডিয়ান সাংবাদিকের প্রশ্ন এবং ইন্ডিয়া বাংলাদেশের সাথে সুসম্পর্ক আছে, প্রশ্নোত্তরটা মোদি দেখ, এটা বলে কিন্তু মোদির উপরেই ছেড়ে দিয়েছে। বাট কিছু সংখ্যক লোক বাংলাদেশি বা কিছু সংখ্যক জার্নালিস্ট ভাইয়েরা এটাকে রূপান্তরিত করে একটা ভিন্ন রূপরেখায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যেমন ধরেন বলেছে এটা ইন্ডিয়াকে একটা প্রভাব দিয়েছে, ইন্ডিয়াকে পাওয়ার দিয়ে দিয়েছে, বাংলাদেশ পলিটিক্স শেষ, শেখ হাসিনা আবার চলে আসবে, বা এই ধরনের একটা তাদেরকে মোটিভেশন করে যেন বাংলাদেশকে অস্থিরতাশীল করার জন্যই অ্যাকচুয়ালি এই কাজটা কিছু মানুষ, আমি নাম দিতে চাই না, কেউ জার্নালিস্ট হতে পারে, তার মধ্যে কিছু পলিটিশিয়ান হতে পারে, ব্যাড পলিটিশিয়ান হতে পারে, তারা এই কাজটা করতে চেষ্টা করেছিল। এবং একটা নিউজ পেপার তো সরি বলেছে যে আমরা ভুল ইন্টারপ্রেট করেছি। ইন্ডিয়া, আপনি দেখেন বাংলাদেশ ইন্ডিয়ার যে বিজনেস রিলেশনশিপ, আমরা কখনোই কিন্তু ইন্ডিয়ার অ্যাগেনস্টে কখনোই কিছু করতে যাইনি। ইন্ডিয়া বারবার বাংলাদেশের উপরে নানাভাবে আঘাত হানার চেষ্টা করেছে, সেটা পলিটিক্স দিয়া, রাজনীতি দিয়া, ব্যবসা দিয়া, বাণিজ্য দিয়া। এই বর্তমানেও আমরা ইন্ডিয়াতে কিন্তু আমাদের সাথে অনেক ইম্পোর্ট হতো, এক্সপোর্ট হতো। তারা যখনই আমাদেরকে বিপদে ফেলার জন্য কিন্তু বন্ধ করেছে। কিন্তু দেখেন বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা রয়েছে, আপনার ব্যবসা কি বন্ধ রয়েছে এই মুহূর্তে? না, এটা একটা ক্ষুদ্র ব্যবসা, বাট মেইন এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হয় ভারত থেকে, অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু আমদানি করে, আমাদের কিন্তু রপ্তানি খুবই সামান্য। 94% আমাদের আমদানি হয়, অ্যারাউন্ড $20 বিলিয়ন হতো। ওরা আমাদেরকে বিপদে ফেলার জন্য 5 তারিখের পরে টোটালি বন্ধ করার পায় তারা করেছে। দেখেন বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াইছে, অন্য অন্য দেশ থেকে আমদানি করে বাংলাদেশের বাজার কিন্তু একটা নিয়ন্ত্রণে রেখেছে।
বাট ইন্ডিয়ার প্ল্যান ছিল আমাদেরকে একটা বিপদে ফেলার জন্য। ইন্ডিয়া আমি বললাম বারবার চায় তারা আমরা বিপদে পড়ি, এবং আপনি বলছেন যে এই আলোচনাটিও এক ধরনের আমাদেরকে বিপদে ফেলার জন্য, জাস্ট বিপদে ফেলার জন্য। খুবই পরিষ্কার। আমি জনাব গোলাম মোস্তফা আপনার কাছে জানতে চাই, বলেন আমি ফিরবো আপনার কাছে সময় থাকলে নিশ্চয়ই। গোলাম মোস্তফা আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজ জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন সন্নিকটে, হয়তো আমরা ডিসেম্বরে নির্বাচন পেতে পারি। সেখানে আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, নিবন্ধিত বাংলাদেশের রাজনৈতিক দল, তারা সেই বৈঠকে ছিল না, জাতীয় পার্টিও ছিল না, এবং জামাতের নিবন্ধন নিয়েও অনেক ধরনের কথা রয়েছে। সেখানে আপনি পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটাকে কেমন দেখছেন? জি গোলাম মোস্তফা, আপনার শব্দ আমি শুনতে পাচ্ছি না, আপনি যদি আপনার সাউন্ডটাকে আনমিউট করেন। আপনি যদি, থ্যাংক ইউ, আপনি যদি আমাকে রাজনৈতিক প্রশ্ন না করে, বলেছে রাজনীতি না করার জন্য, ব্যবসায়িক প্রশ্ন করেন আমি খুশি হব। ব্যবসা কি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়? আপনারা কি নির্বাচন না পেলে আপনাদের ব্যবসা বাণিজ্যের স্থিতি অবস্থা আসবে না? বাট আপনি ডিটেইলসে যেতে চাচ্ছেন, যেভাবে যে কার নিবন্ধন আছে, নিবন্ধন নাই, না তার বাইরেও আপনি যদি ভাবেন যে নির্বাচনটা কি ডিসেম্বরে হতে পারে, আপনি মনে করছেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন আমাকে জিজ্ঞেস ডিসেম্বরের মধ্যেই হবে, এবং হলে তার আগে হবে। এটা তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন। আমি ধন্যবাদ জানাই আজকের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং ভিসি সাহেব যে কথা বলেছেন, জাতি আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে অনেকটাই উপকৃত হবে। উনি যে কথা বলেছেন যে গ্রামীণ ব্যাংক ইজ নট এ পার্ট অফ দ্য গ্রামীণ গ্রুপ, আমি যদি ভুল না বুঝে থাকি, এ এবং বি, গ্রামীণ ফাউন্ডেশন ইট আমেরিকান কোম্পানি, ইট হ্যাজ নো রিলেশন উইথ দ্য বাংলাদেশি কোম্পানি। তাই যদি হয়, বাংলাদেশে সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য নোন ফেস, রেসপেক্টেবল ফেস ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে তার রাজনৈতিক অন্য ক্রিয়াকলাপ নিয়ে এখন উনি যেহেতু সিএ এসছে, অনেকে সমালোচনা করতে পারে, বাট বাংলাদেশের জন্য উনি যেটা নিয়ে আসছে, আমাদের আরো কয় পুরুষ লাগতে পারে প্রথম একটা জিনিস নিয়ে আসতে। আই স্যালুট হিম ফর দ্যাট দিস অ্যাচিভমেন্টের জন্য, যেভাবেই হোক, যে কারণে হোক নিয়ে আসো। বাট এবং আমরা রোল মডেল বাংলাদেশের অনেক ক্ষেত্রে, যেমন ব্রাক পৃথিবীতে সব থেকে বড় এনজিও, উই হ্যাভ ডান দ্যাট। তো বাংলাদেশের আজকের যে রাজনৈতিক, ভূ রাজনৈতিক সমস্যার কথা বলছেন, বাংলাদেশের যে টাচ করবে তার হাত পুড়ে যাবে, সেটা আমেরিকা হোক, যেই হোক, তার আল্লাহ হাত পুড়ে দিয়ে দেবে। কিন্তু আমাদের জাতীয় ঐক্যটা খুব বড় দরকার। কারণটা কি, জামান ভাই একটা কথা আপনি বলেছেন, আমি জামান ভাইয়ের সঙ্গে একমত। সেটা কি, যে আমরা গার্মেন্টসের যারা এক্সপোর্ট করি, ব্যবসা করি, 84% এক্সপোর্ট ফ্রম রেডিমেড গার্মেন্টস। এখানকার ডিউটি, এখানকার অনেক কিছু সমস্যা, শুধু গার্মেন্টসের না, বাংলাদেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য ভিসি মহোদয় বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে সবাই বলে, বাট অন্যান্য প্রোডাক্টে ব্যাক টু ব্যাক এলসি করা হয় না, অনলি গার্মেন্টসের জন্য করা। আমাদের জুতার ফ্যাক্টরি আছে, বন্ডেড ওয়্যার হাউস, আমাদের ওটারে কি বলে, সৈয়দপুরে আমরা প্রায় দেশের সব থেকে স্ট্যান্ডএলোন ডেনিম ফ্যাক্টরি আমাদের আছে। আমাদের সেখানেও সমস্যা হচ্ছে এলসি নিয়ে, ব্যাক টু ব্যাক নিয়ে। আর বাংলাদেশের সব থেকে আর একটা সমস্যা কি জানেন, বাংলাদেশে উন্নয়ন বেসিক্যালি বড় বড় গ্রুপগুলি ড্রাইভেন, কোরিয়াও তাই, জাপানেও তাই হয়েছে, ইভেন বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়া যদি দেখেন, চায়না দেখেন, ইন্ডিয়া দেখেন, এবং পাকিস্তান আমলের পাকিস্তানে যদি দেখেন, অনেকে বলে 22 পরিবার, ভালো খারাপ দুটোই আছে, কিন্তু তাদের লিডারশিপের জন্য কিন্তু দেশগুলি একটা জায়গায় চলে গেছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটার কথা বলছি, যে গার্মেন্ট সেক্টরে অ্যাটলিস্ট 200টা কোম্পানি আছে, তারা প্রায় $200 বিলিয়ন প্লাস এক্সপোর্ট করে। এই এক্সপোর্টগুলিকে যদি তারা ত্বরান্বিত করতে না পারে, ব্যাংকের যদি এই সমস্যাগুলি করতে না পারে, এখন এক একজনের 10টা 20টা কোম্পানি, এর মধ্যে 2টা কোম্পানি ক্লাসিফাইড হতে পারে। এখন এই 2টা কোম্পানির জন্য যদি বাকি 18টা বা 8টা কোম্পানি যদি ক্লাসিফাইড হয়ে যায়, এরকম হচ্ছে, কিন্তু আমাদের মতো কোম্পানিরই হচ্ছে, অনেকেরই হচ্ছে বিভিন্ন কারণে। এগুলো জিনিস এখন একটা ভালো করছে সরকার, একটা কমিটি করে দিয়েছে। কমিটি আমাদেরকে, যারা বড় বড় গ্রুপগুলি এরকম আছে, তাদেরকে ডাকবে আমরা মনে করি, এবং ব্যাংকিং কমিশন করা উচিত। ব্যাংক তো শুধু এলসি করার জন্য না, সারা পৃথিবীতে এলসি অবসলিউট হয়ে গেছে। বাংলাদেশের লোক এখনো পর্যন্ত যারা ব্যবসা করে এলসি ছাড়া কিছু বোঝে না। সারা পৃথিবীতে মানুষ আইদার টিটি করে অর
ওপেন অ্যাকাউন্ট করে। বাংলাদেশের 80% এক্সপোর্ট গার্মেন্টসে নাও ওপেন অ্যাকাউন্ট। তো বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলি আছে, ভালো কথা, এই জন্য আমরা কিন্তু এই জায়গায় এসেছি। এর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক হওয়া উচিত, যে যেমন এর আগে বাংলাদেশের দুটা ছিল, বাংলাদেশ শিল্প ব্যাংক ছিল, শিল্প ঋণ সংস্থা ছিল। সারা পৃথিবীতে এক্সিম ব্যাংক আছে লং টার্ম, যেখানে 15 বছর 20 বছরের দিয়ে দেবে, ফাইন্যান্স করবে। কমার্শিয়াল ব্যাংক বেসিক্যালি মিন ফর ওয়ার্কিং ক্যাপিটাল করা। আমরা কি করেছি, এত তাড়াতাড়ি তো এই জায়গায় আসা বাংলাদেশের পক্ষে সহজ ছিল না। আমরা শর্ট টার্ম লোনকে লং টার্ম ইনভেস্টমেন্টে করেছি। লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের যে অসুবিধাটা হয়েছে, যে মিসম্যাচ হয়ে গেছে ম্যাচুরিটিকে নিয়ে। ভাইস চ্যান্সেলর সাহেব ওনার মেইন সাবজেক্ট কি আমি জানি না, বাট আমার যে সাবজেক্টটা ওনার মাধ্যমে উনি ওনার ছাত্রদেরকে বলতে পারে, আমাদেরকে ডাকলে একদিন আমরা যে ওখানে বক্তব্য দিতে পারি যে আমরা কি সমস্যাটায় আছি বাংলাদেশে। সেটা সব থেকে বড় সমস্যা যে জিনিসটা হয় বাংলাদেশে, অনেকে ব্যবসায়ীদের সম্বন্ধে একটা কনসেপ্ট আছে যে বাংলাদেশের লোক নাকি ব্যবসায়ীরা অনেকে বেগমগঞ্জে চলে গেছে, বিলিয়নস অফ ডলার বাইরে রেখেছে। একটা এক্সাম্পল দিচ্ছে, যেহেতু সমালোচনাটা গত 15 বছর বা 17 বছর নিয়ে, গত 15 বছরে বাংলাদেশের গার্মেন্টসের মালিকরা এক্সপোর্ট করেছে $450 বিলিয়ন, বাট নাও ইট ইজ $500 বিলিয়ন। যদি গার্মেন্টসের মালিকরা $1 বিলিয়ন না নিয়ে আসে থাকে, $2 বিলিয়ন না নিয়ে এসে থাকে, $3 বিলিয়ন না নিয়ে এসে থাকে, $497 বিলিয়ন বাংলাদেশে নিয়ে এসছে। 40 লক্ষ লোক এখানকার এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে, এবং তারা এই ঢাকার থেকে প্রতিদিন 3 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে ওই আশুলিয়া। জি, এবং বাংলাদেশের আরএনজি সেক্টর আমাদের ব্যাকবোনকে কিভাবে ধরে রেখেছে সেটি আমরা জানি। যদি সময় থাকে আমি ফিরবো। আপনি জানলেও হবে না, অনেকে কিন্তু জেনেও এটা স্বীকার করে না। অনেকে শুধু খারাপটাই বলে, হাফ গ্লাস খালি সেটা বলে, হাফ গ্লাস পানি এই কথা বলে না। জি জি, অসংখ্য ধন্যবাদ। জামাল মোল্লা, আপনি কিছু যোগ করতে চান কিনা? আমি যোগ করতে চাই, বাংলাদেশের ব্যবসা নিয়ে যে কথা বলেছিলেন আমাদের মোস্তফা ভাই, বললেন শুধু বড় উদ্যোক্তা নিয়ে যদি বাংলাদেশের ব্যাংক মিটিং করে, তার দেশ কখনো উন্নত হবে না। দেশকে উন্নত করতে হলে মধ্যপ্রত্য যে ব্যবসায়ীগুলো আছে বা ছোট যারা আছে তাদেরকে আরও বেশি হেল্প করতে হবে। জাতিকে যদি উন্নত করতে হয় তাহলে ছোট থেকে বড় করতে হবে। বড়দেরকে বড় করলে শুধু দেশ বড় হবে তা না। আমি মনে করি যারা মধ্যম কোম্পানিগুলো আছে, যারা আরও ছোট আছে, তাদেরকে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি হেল্প করা উচিত। বাংলাদেশ ব্যাংকের নীতিতে সবসময় ছোটদেরকে মারো, বড়দেরকে বাঁচাও, যেটা বিগত সরকার এই দেশে আইন করে থুয়ে গেছেন। সালমান এই প্রমাণের পরামর্শে ব্যবসায়ীগুলোকে হাজার কোটি টাকা লোন দাও, তাদেরকে 1% ডাউন পেমেন্ট করো। আর যারা ছোট ব্যবসা 10% ডাউন পেমেন্ট নাও, 15% নাও, তা দেওয়াও যাবে না। যত রকম অনিয়ম ছোটদের উপরে, কিন্তু বিশ্বব্যাপী তো এন্টারপ্রেনিয়রদের সব আছে। সময় আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলেছি, আমি নিজে জানি, সেজন্য বলেছি, এর আমি নিজে ভুক্তভোগী। তা আমি মনে করি এই বাংলাদেশের উন্নতি যদি করতে হয় ব্যবসায়ীদেরকে, তাহলে সবাইকে করতে হবে, শুধু বড়দের না, সবার বেলায় এই জিনিসটা করা উচিত। এটা আমি মনে করি বাংলাদেশকে যদি বড় করতে হয়, ব্যবসায় ভালো করতে হয়, প্রত্যেকটা লোককে ভালো রাখতে হয়, থাকতে হয়। আমি জাপানে ছিলাম, দেখেছি ছোট ব্যবসায়ীরাই যখনই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো রান করাতে পারে, প্রত্যেকটা লোক তার ভালো থাকে। ছোটরা যদি মারা যায় আর বড়রা যদি শুধু বড় হয়, সেই দেশ কোনো উন্নতি হয় না। তো বাংলাদেশকে উন্নতি হতে হলে বর্তমান এই সরকার কম বলি, উনি যে এই মিটিংটা করে আসলেন, এই যে ইলেন ম্যাক্সের সাথে ভালো কথা বলেছে মোস্তফা ভাই। উনি বলেছেন আমি বাংলাদেশে প্রত্যেক স্বল্প মূল্যে প্রত্যেক গ্রামগঞ্জে ইন্টারনেট পৌঁছাবো, স্বাস্থ্য, শিক্ষা, এটা পৌঁছানোর উনি হেল্প করতে চেয়েছেন। সে কমিটেড, এটা যদি করে আমাদের দেশের জন্য ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি কিছু যোগ করবেন কিনা? হ্যাঁ, আমি মনে হচ্ছে যে সর্বশেষ যেটা মোস্তফা সাহেব, কামাল সাহেব যেটা বললেন, আবার জামান ভাইও যেটা বললেন, একটা হচ্ছে যে বাংলাদেশে ব্যবসায়ীদের কথা আপনি প্রথমে বলেছেন যে ওনারা শুধু গার্মেন্টস সেক্টরের কথা বলছে। বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেটটা আরও বড় করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। গার্মেন্টস আমাদের দেশে
অনেক সম্ভাবনার জায়গা এবং অনেক আমাদের সম্মানেরও জায়গা আমরা যেটা বলবো। এবং আমরা সবাই মনে করি যে বাংলাদেশে গার্মেন্টস রেডি আরএমজি সেক্টরটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রেখেছে, কিন্তু আমাদের পাশাপাশি আমাদের যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক সম্ভাবনা রয়েছে, আমাদের লেদার এবং ফিশারিজ অন্য অনেক সেক্টরেই কিন্তু আমাদের অনেক সম্ভাবনা জায়গা রয়েছে। সেই জায়গাগুলোতেও আমাদের কিন্তু দৃষ্টি দিতে হবে। আর সর্বোপরি এই কামাল ভাই যেটা বললেন সেটা হচ্ছে, আমি তো নিজেই একজন শিক্ষক, আমরা কিন্তু বিজনেস স্কুলে পড়াই। আমি সারা জীবন কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি 37 বছরই কিন্তু বিজনেস স্কুলে পড়াচ্ছি এবং আমি আমেরিকা কানাডাতেও কিন্তু বিজনেস স্কুলে পড়িয়েছি। সুতরাং আমরা কিন্তু সবসময় বলি যে একটা জাতিকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে হয়, আপনার তরুণ প্রজন্মের দিকে দৃষ্টি দিতে হবে। এবং সেই দৃষ্টিটা আপনি কিভাবে দিবেন? এখন আপনি বাংলাদেশ হচ্ছে একটা ইয়াং রাষ্ট্র, যেই রাষ্ট্রে ইনর্মাস অ্যামাউন্ট অফ ইয়াংস্টার আছে, এদেরকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে এন্টারপ্রেনার হিসেবে। সেই কারণ আপনি এত জব ক্রিয়েশন কিন্তু এই দেশের পক্ষে সম্ভব হবে না। সুতরাং এদেরকে যদি আপনি এন্টারপ্রেনার হিসাবে বা স্টার্ট আপ করতে দেন, তাহলে বাংলাদেশ ব্যাংক সহ সরকারকে সেই জায়গায় দৃষ্টি দিতে হবে। যেটি বললেন যে ইয়াংদেরকে আপনি 2 কোটি টাকা লোন নিতে গেলে লোন পাচ্ছেন না, 1000 কোটি টাকা ঠিক সেটা আমাদের তো প্রতিবন্ধকতা। হ্যাঁ, বড়দের জন্য সবসময় কিন্তু সবকিছু অনেক বেশি প্রিভিলাইজড, বিকজ ডিসিশন মেকিং প্রসেসে আমরা ধারণা করেছি যে যত বড় বড় ইন্ডাস্ট্রি করব ততই বোধহয় আমাদের লাভ হবে। কিন্তু আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যেই প্ল্যাটফর্ম বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ইন টার্মস অফ দি লজিস্টিক্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং একটা যে গ্রাউন্ড তৈরি করা, সেটা কিন্তু খুবই আনপ্ল্যান্ড ওয়েতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা হয়েছে। এবং এই আনপ্ল্যান্ড হওয়াতে আপনি দেখেছেন যে আমাদের কী ধরনের এনভায়রনমেন্টাল কস্ট বা এনভায়রনমেন্টাল ইস্যু দাঁড়িয়েছে, হেলথ হ্যাজার্ড হয়েছে, কারণ আমরা আনপ্ল্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গিয়েছিলাম। তো সেটা তো অন্য জিনিস যে আপনি এই হেলথ হ্যাজার্ডস অন্য জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এদেরকে যদি আমরা এন্টারপ্রেনারশিপে এগিয়ে নিতে চাই, তাহলে তাদের জন্য নতুন ধরনের ধারণা নিয়ে কাজ করতে হবে। এই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের যথেষ্ট ভূমিকা আছে এবং আইসিটি মিনিস্ট্রি সহ, আইসিটি মিনিস্ট্রি সহ অন্যান্য জায়গাগুলো অনেক দৃষ্টি দিতে হবে। আর ইলন মাস্কের কথা আপনি যেটা বলছেন, এলন মাস্ক যেটা বলেছে বা এলন মাস্কের যেই জায়গায় এখন সে বাংলাদেশে কন্ট্রিবিউট করবে, আসলে এখানে ইনর্মাস টাকা নেওয়ার চেয়েও এটা অনেক লো কস্টের সার্ভিসটা প্রোভাইড হবে একটা ম্যাস পিপলের সাথে। আপনাকে বুঝতে হবে, অনেকে আমরা কিন্তু বুঝি না বাংলাদেশে ইন টার্মস অফ দি ডিজিটাইজেশন এখনও কিন্তু আমরা অনেক পিছনে আছি। আমরা এখন পর্যন্ত 5Gর কথা বলছি, কিন্তু আপনি এখনও জানেন বাংলাদেশে 5Gটা এখনও কিন্তু সুদূর প্রসারী। আপনি যদি এই তরুণ প্রজন্ম বা এই জনগোষ্ঠীকে একটা অ্যাডভান্স টেকনোলজির জায়গায় না নিতে পারেন, তাহলে আগামী বিশ্বে আপনি কিন্তু কোনো কিছুই চালাতে পারবেন না। আপনার এক্সপোর্টও কিন্তু মানে আপনার হবে, আঘাতগ্রস্ত হবে, বিকজ আপনি টেকনোলজিক্যাল ফ্রন্টে কোনো গ্রাউন্ডই সৃষ্টি করতে পারলেন না। ফলে যত লো কস্টে এবং যত বেশি আমরা যত বেশি মানুষকে সেই জায়গাটা পৌঁছাতে পারবো, ততই আমাদের কিন্তু আমাদের দেশে কিন্তু ডিজিটাল ডিভাইড আছে। আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু নারীরা অনেক ক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে আসে নাই। এখন পর্যন্ত গ্রাম এবং শহরের মধ্যে ডিজিটাল ডিফারেন্স আছে। এখন পর্যন্ত শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে ডিজিটাল আছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ বললে আমরা অনেক সময় ধারণা করি শুধু বোধহয় একটা মোবাইল ফোন ব্যবহার করতে পারলে অথবা হাতে রাখতে পারলে হয় না। আপনি একটা টেকনোলজির প্ল্যাটফর্ম হাতে রাখবেন, সেটা সুবিধাটা তো নিতে হবে। এই টেকনোলজিটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সেটা ব্যবহার করে তো একটা মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেই সুযোগটা কি আমরা জাতিগতভাবে দিতে পারছি? শিক্ষা অঙ্গনে কিন্তু সেই সম্পর্কিত শিক্ষা, টেকনোলজি বেস শিক্ষাটা দিতে হবে। এবং এই যে পলিসিগতভাবে যেখানে আপনি একটা তরুণ ইনোভেটিভ ক্রিয়েটিভ মাইন্ডকে এগিয়ে নেওয়ার জন্য যেই শিক্ষাটা দিতে হয়, সেই শিক্ষার জায়গায় আমাদেরকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং করলে আপনি দেখবেন নতুন ধরনের ব্যবসা বাণিজ্যের আইডিয়া আসবে, এবং যেই আইডিয়াতে আপনার অনেক ধরনের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আমরা অনেক সময় এমপ্লয়মেন্ট শুধু বলতে একটাই বুঝি যে প্রোডাকশন সিস্টেমের মধ্যে যেই এমপ্লয়েবিলিটিটা হয় সেটাই বোধহয় এমপ্লয়েবিলিটি, কিন্তু আমাদের এখনও কিন্তু সেবার ক্ষেত্রে সার্ভিস সেক্টরে কিন্তু অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার অনেক সুযোগ রয়েছে। এবং বাংলাদেশে বসেই কিন্তু উন্নত দেশের সার্ভিসগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি একটু আগে মোদির কথা বলেছেন, মোদি কিন্তু ছুটে গিয়েছে কেন? সেটা হচ্ছে যে এবারের ট্রাম্পের যেই ইমিগ্রেশন আইনটা এনে যে H1 ভিসা যেখানে সবচেয়ে বেশি হিট হয়েছে ইন্ডিয়ানদের, সেই ভারতীয়দের হিট হওয়াতে সেখানে ছুটে গিয়েছে যে ভারতীয়রা ওখানে জব হারাবে, তারা ওখানে যেতে পারবে না, এবং তাদের এই প্রযুক্তি নির্ভর যেই এমপ্লয়েবিলিটি সেই জায়গাতে তারা বাজার হারাবে। ফলে এই বাংলাদেশের সাথে
কি মোদি কত বড় ক্ষমতা রাখবে, এগুলো কিন্তু আসলে মূল বিষয় না। এগুলোকে রাজনৈতিক চিন্তাভাবনা করে অনেকে কিন্তু খুব মানে মানে একদম ডেডিকেটেড ওয়েতে বাংলাদেশের দিকে ছুটে দেয়, যাতে করে আমরা যেন বাংলাদেশের নিজেদের গ্রাউন্ডে অনেক বিতর্কের সৃষ্টি করি। আমি মনে করি এগুলোর দিকে আমরা কান না দিয়ে আমরা বরং এখন জাতি গঠনে নিজেদেরকে আমাদের এগিয়ে যেতে হবে, এবং জাতি গঠনে যদি আমাদের এগোতে হয় তাহলে একদিকে আমরা একটা সভ্য রাষ্ট্র গঠন করার জন্য যা যা দরকার সেখানে আপনি দেখবেন ডেমোক্রেসির কথা আসবে, সেখানে মানুষের ভোটাধিকারের কথা আসবে, সেখানে মানুষের আপনি দেখবেন যে সবার একটা হিউম্যান রাইটসের জায়গাটা যেন ঠিক থাকে, সেখানে আপনি একটা ইকুয়াল এমপ্লয়েবিলিটি, ইকুয়ালিটি, ইকুইটি এটা আপনি নিশ্চিত করবেন এবং আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আপনি যদি তা করেন তখনই আপনি দেখবেন যে জাতিটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ নিশ্চয়ই এগোবে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের চেয়ে আর বেশি গ্রহণযোগ্য কোন মানুষটা বাংলাদেশে রয়েছে যাকে এই ক্রান্তিকালে সমগ্র জাতি এককভাবে ডিপেন্ড করছে? আমার মনে হয় আজকে যে আলোচনাটা ওনারা করেছেন সকল দল মত নির্বিশেষে, আমার যা বিশ্বাস যে সবগুলো রাজনৈতিক পার্টি তো তারাও তো মানে জনবান্ধব একটা দল সবাই করছে, সবাই মিলে একটা সুন্দর সময় একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি রাজনৈতিক পরিবর্তন এবং সরকারের পরিবর্তন আসে, যেখানে জনগণের আস্থা থাকবে সেখানেই দেশটা যাবে। কিন্তু সবার উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের মধ্যে আমরা সভ্যতার যেই জায়গাটা, আমি সবসময় একটা কথা বলি, ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না যদি আপনি সিভিক না হন। আপনি উন্নয়নের আগে আপনাকে সভ্য হতে হবে। যতদিন আপনি সভ্য না হবেন তত পিছিয়ে যাবেন আপনি উন্নয়নটাকে অ্যাচিভ করার জায়গাটাতে। তো আমাদের সবাইকে সেই জায়গাতে আব্দুল হান্নান চৌধুরী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু শিখলাম, মানে অনেক কিছু জানলাম, অনেক চোখ খুলে গেল। 1 মিনিট সময় আছে যদি কিছু যোগ করতে চান। যে আজকে যেই উপদেষ্টারা যেই রাজনৈতিক দলদেরকে নিয়ে যেই মিটিংটা করেছে, দেরিতে হলো, এটা খুব সুন্দর উদ্যোগ, এটা প্রয়োজন ছিল। রাজনৈতিক দলের অনেক মত ঐক্য থাকবে, মত বিরোধ থাকবে, বাট বসলে সবই ঠিক হয়, একবার দুইবার ঠিক হয়ে যাবে। আপনি মনে করেন সকল রাজনৈতিক দল একটি ঐক্যমতে আসতে পারবে? আসতেই হবে, অল্টারনেটিভ রাস্তা নাই। অনেক কিছু বলবে, আর এদেরকে না বললে তো কথা হবে না। বসবে কেন? যখন একটা কিছু আলোচনা আসে তখন তো বসে এটা ফল সুন্দর হবে। এই বসায় দেখবে নির্বাচনের ডেট আসছে অলরেডি, এবং ইনশাল্লাহ এই বছরই নির্বাচন হবে। নির্বাচন হলে দেশ জাতি এবং সুন্দরভাবে আগাবে, এটা আমি মনে করি এই ডাক্তার ইউনূস সাহেব যে উদ্যোগ নিয়েছেন, উনি অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন ডিসেম্বরে ফার্স্ট ইলেকশন দিবেন। আমি জাতি এখন সুন্দরভাবে আগাবে, একটা গাইডলাইন পেয়েছে, এই গাইডলাইন ফলো করলে জাতি কিন্তু আগাবে। গাইডলাইন ছাড়া কিন্তু কোনো মানুষ কোনো কিছু করতে পারে না, এটা একটা গাইডলাইন। দেশে চলতে হলে কিন্তু দেশে একটা নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া প্রত্যেক মানুষ অস্থির ছিল। এখন যেহেতু একটা আলোচনায় বসছে, আমি মনে করি খুব শীঘ্রই জাতি একটা ভারত দিকে যাবে এবং দেশকে আগায় নেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক স্টক হোল্ডার তারা কিন্তু সহায়তা করবে, যে যাই বলুক না কেন। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম মোস্তফা, শেষ করতে হবে, লাস্ট রিমার্ক যদি কিছু যোগ করতে চান। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? একটু আনমিউট করবেন আপনার ভিডিওটি। আচ্ছা, জনাব গোলাম মোস্তফা, তাকে আমরা পাচ্ছি না। অনুষ্ঠানও শেষ করতে হবে। প্রিয় দর্শক, মেট্রোসেন টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা অনেক বিষয় আলোচনা করলাম, সেখানে নরেন্দ্র মোদীর কথা আসলো, সেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা আসলো, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, সেই কথাগুলো আসলো। কিন্তু বাংলাদেশের সকল ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে, সেটি আমরা বিশ্বাস করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।